গল্পকক্ষতে আমি সারা। আজ পড়ছি জহির রায়হানের লেখা 1000 বছর ধরে দ্বিতীয় খণ্ড। খড়মজোড়া তুলে নিয়ে হাত পা ধোয়ার জন্যে পুকুর ঘাটে চলে যায় মন্তু। অজু করে এসে তাড়াতাড়ি শুয়ে পড়বে আজ। মাঝি বাড়ি থেকে ধপাস ধপাস ঢেকির আওয়াজ শোনা যাচ্ছে। রাত জেগে আজও ধান ভানছে আম্বিয়া। বড় মিহি কণ্ঠস্বর ওর, বড় সুন্দর গান গায় সে। পুকুরঘাট থেকে ফেরার পথে হঠাৎ থমকে দাঁড়ালো মন্তু। ছোট পুকুরের পূর্ব পাড় থেকে কে যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পশ্চিম পাড়ের দিকে। আবছা আলোতে সব কিছু স্পষ্ট না দেখলেও মেয়েটিকে চিনতে ভুল হলো না মন্তুর। আবুলের বউ হালিমা। এত রাতে একা একা কোথায় যাচ্ছে সে? পশ্চিম পাড়ের লম্বা পেয়ারা গাছটার নিচে গিয়ে দাঁড়ালো মেয়েটা। চারপাশে বার কয়েক ফিরে তাকালো সে। তারপর ধীরে ধীরে পরনের ছেঁড়া কাপড়টা খুলে ফেলল সে। মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মন্তু। হাত পাগুলো কেমন যেন ঠান্ডা হয়ে আসছে ওর। পরনের কাপড়টা খুলে তার একটা প্রান্ত পেয়ারা গাছের মোটা ডালটার সঙ্গে বাঁধল হালিমা। আরেকটা প্রান্ত নিজের গলার সঙ্গে পেঁচিয়ে কি যেন পরখ করল সে। মন্তুর আর বুঝতে বাকি রইল না গলায় ফাঁস দিয়ে মরতে চায় হালিমা। এই দুনিয়াটা বোধহয় অসহ্য হয়ে উঠেছে ওর কাছে, তাই আর বাঁচতে চায় না ও। মন্তু এই মুহূর্তে কি করবে ভেবে উঠতে পারছিল না। হঠাৎ ওকে অবাক করে দিয়ে গলার ফাঁসটা খুলে ফেলে আপন মনে কেঁদে উঠল হালিমা। পেয়ারা গাছটাকে 2 হাতে জড়িয়ে ধরে অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল সে। হয়তো বাবা মার কথা মনে পড়েছে ওর, কিংবা দুনিয়াটা অতি নির্মম হলেও ছেড়ে যেতে ইচ্ছে করছে না হয়তো। এর মধ্যে বার চারেক গলায় ফাঁস পড়েছে আর খুলেছে হালিমা। ওর অবস্থা দেখে অতি দুঃখেও হাসি পেল মন্তুর। ধীরে ধীরে ওর খুব কাছে এগিয়ে গেল সে। তারপর আকস্মাৎ ওর একখানা হাত চেপে ধরল মন্তু। একটা করুণ উক্তির সঙ্গে সঙ্গে চমকে উঠে ঘুরে দাঁড়ালো হালিমা। বড় বিষণ্ণ চাহনি ওর। অনেকক্ষণ কারো মুখ দিয়ে কোনো কথা বেরোল না। বোবার মতো দাঁড়িয়ে রইল দুজন। ঈষৎ চাঁদের আলোয় মন্তু দেখল হালিমার নাক আর চোখ দুটো অসম্ভব রকম ফুলে গেছে। এত মার মেরেছে ওকে আবুল। মন্তু শিউরে উঠল। তারপর কি বলতে যাচ্ছিল সে? হঠাৎ এক ঝটকায় ওর মুঠো থেকে হাতখানা ছাড়িয়ে নিয়ে একটা চাপা কান্নার সঙ্গে সেখান থেকে ছুটে পালিয়ে গেল হালিমা। বোবা দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে রইল মন্তু। পুকুর পাড় থেকে ফিরে এসে উঠোন পেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল সে। চেয়ে দেখে ঘরের দাওয়ায় বসে পুঁথির কথাগুলো গুনগুন করছে টুনি। দাওয়া থেকে নেমে এসে টুনি শুধালো, কোথায় গেছিলাম মিয়া? তোমারে আমি খুঁজা মরি। শোবার ঘর থেকে মকবুল আর আমেনার গলার স্বর শোনা যাচ্ছে। রশিদ আর সালেহাও বিছানায় শুয়ে শুয়ে কি যেন আলাপ করছে নিজেদের মধ্যে। সুরতালির ঘরের সবাই শুয়ে পড়েছে। আবুল আর হালিমার ঘরেও কোনো বাতি নেই। মন্তু সহসা টুনির কথার কোনো জবাব দিল না। টুনি আরও কাছে এগিয়ে এসে বলল, এখনই ঘুমাইবা বুঝি? মন্তু বলল, শরীরটা আইজ ভালো নাই। কেন, কি হইছে? টুনির কণ্ঠস্বরে উৎকণ্ঠা। জ্বর হয় নাই তো? মন্তু বলল, না, এমনি খারাপ লাগতাছে। টুনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আইস শাপলা তুলতে যাইবা না? মন্তু বলল, আইস থাক, কালকা যামু। টুনি কি যেন ভাবল, ভেবে বলল, পরশু দিনকা আমি বাপের বাড়ি চলে যামু। তাই নাহি? বাপজানের অসুখ, তাই। অসুখের কথা কার কাছ থেকে শুনলা? ওর মুখের দিকে তাকালো মন্তু। টুনি আস্তে করে বলল, বাপজানে লোক পাঠাইছিল। অ। উঠোনের মাঝখানে দুজনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। একটু পরে মন্তু নীরবতা ভাঙল।
পরশু থাইক্কা আমিও নাও বাইতে যাইতাছি। কোন হানে যাইবা? টুনি সৎসাহে তাকালো ওর দিকে। মন্তু বলল, কোন হানে যাই ঠিক নাই। করিম শেখের নাও, সে যেইখানে নিয়া যায় সেইখানেই যামো। টুনি বলল, তোমার নাই আমারে বাপের বাড়ি পৌঁছাই দেবা? বলে ওর মুখের দিকে তাকিয়ে রইল টুনি। সহসা কোনো জবাব দিতে পারে না মন্তু। তারপর ইতস্তত করে বলে, অনেক রাত হইছে, এবার ঘুমাও গিয়া। বলে উত্তরের অপেক্ষা না করেই নিজের ঘরের দিকে এগিয়ে যায় মন্তু। পরদিন অনেক বেলা করে ঘুম ভাঙল মন্তুর। বাইরে উঠোনে তখন কি একটা বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়েছে আমেনা আর সালেহা। অকথ্য ভাষায় পরস্পরকে গালাগাল দিচ্ছে ওরা। গনু মোল্লার ঘরের সামনে একটা বড় রকমের ভিড়। গ্রামের অনেক ছেলেবুড়ো এসে জমায়েত হয়েছে সেখানে। ব্যাপারটা কি প্রথমে ঠিক বুঝতে পারল না মন্তু। পরে বুড়ো মকবুলের মেয়ে হিরণের কাছ থেকে শুনল সব। মজু ব্যাপারীর মেজ মেয়েটাকে ভূতে পেয়েছে। ভূত তাড়াবার জন্য ওকে গনু মোল্লার কাছে নিয়ে এসেছে সবাই। ব্যাপারীর ছোট ভাইকে সামনে পেয়ে মন্তু শুধালো, কি মিয়া, ভূতে পাইল কখন? ব্যাপারীর ভাই আদ্যপান্ত জানালো সব। কাল ভোর সকালে পরীর দিঘির পাশে শুকনো ডালপাতা কুড়োতে গিয়েছিল মেয়েটা। দুপুর গড়িয়ে বিকেল হলো, মেয়ে আর ফেরে না। ওদিকে মেয়ের মা তো ভেবেই আকুল। বয়স্কা মেয়ে, কে জানে আবার কোন বিপদে পড়ল। প্রথমে ওকে দেখল কাজী বাড়ির থুরথুরে বুড়িটা। লম্বা তেঁতুল গাছের মগ ডালে উঠে দু পা দুদিকে ছড়িয়ে দিয়ে টেনে টেনে দিব্যি গান গাইছে মেয়েটা। বুড়ি তো অবাক। বলি, লজ্জা শরমের কি মাথা খাইছো? দিন দুপুরে গাছে উঠা পীড়িতের গীত গাইবার লাগছো? ও মাইয়া, বলি লজ্জা শরম কি সব উঠা গেছে নাহি দুনিয়ার উপর থেক্কা? বুড়ি যত চিৎকার করে মরে, মেয়ে তত শব্দ করে হাসে। সে এত অদ্ভুত হাসি, যেন ফুরোতেই চায় না। খবর শুনে মজু ব্যাপারী নিজে ছুটে এলো দিঘির পাড়ে। নিচে থেকে মেয়ের নাম ধরে বারবার ডাকলো সে, সখিনা, মা আমার, নাক কান কাটিস না মা, নাইমায়। বাবাকে দেখে ওর গায়ের উপরে থুতু ছিটিয়ে দিল সখিনা। তারপর খিলখিল শব্দে হেসে উঠে বলল, আর যামু না আমি, এইখানে থাকুম। ওমা, কয় কি? মাইয়া আমার এই কি কথা কয়? মেয়ের কথা শুনে চোখ উল্টে গেল মজু ব্যাপারীর। থুরথুরে বুড়ি এতক্ষণ চুপ করেছিল। সহসা বিজ্ঞের মতো ঘাড় নাড়ালো সে। লক্ষণ বড় ভালো না ব্যাপারী, মাইয়ারে তোমার ভূতে পাইছে। খবরদার বুড়ি, বাজে কথা কইস না। উপর থেকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালো সখিনা। বেশি বকবক করলে ঘাড় মটকায়া দিমু। এ কথার পরে কারো সন্দেহের আর অবকাশ রইল না। বুড়ি বলল, এ বড় ভালো লক্ষণ নয়, জলদি কইরা লোকজন ডাহো। লোকজন ডাকার কোনো প্রয়োজন ছিল না, কারণ হাঁক ডাক শুনে ততক্ষণে গ্রামের অনেক লোক এসে জড়ো হয়ে গেছে সেখানে। বুড়ো সমীর মিয়া বলল, দাঁড়ায় তামসা দেখতাছ কেন মিয়ারা? একজন উঠা যাও না ওপরে। কে উঠবে কে উঠবে না তাই নিয়ে বচসা হলো কিছুক্ষণ, কারণ যে কেউ তো আর উঠতে পারে না। এমন একজনকে উপরে উঠতে হবে মেয়ের গায়ে হাত ছোঁয়াবার অধিকার আছে যার। অবশেষে ঠিক হলো তকু ব্যাপারই উপরে উঠবে। মেয়ের আপন চাচা হয় সে, সুতরাং অধিকারের প্রশ্ন আসে না। তকু ব্যাপারীকে উপরে উঠতে দেখে খেপে গেল সখিনা। চিৎকার করে ওকে শাসাতে লাগলো সে, খবরদার, খবরদার ব্যাপারী, জানে খতম কইরা দিমু। বলে ছোট ছোট ডাল পাতা ছিঁড়ে ছিঁড়ে ওর ঘাড়ের ওপরে ছুঁড়ে মারতে লাগলো সে। তারপর আকস্মাৎ এক লাফে দিঘির জলে ঝাঁপিয়ে পড়ল মেয়েটা। অনেক কষ্টে দিঘির পানি থেকে পাড়ে তুলে আনা হলো তাকে। কলসি কলসি পানি ঢালা হলো মাথার ওপর। তারপর যখন জ্ঞান ফিরে এলো সখিনার, তখন সে একেবারে চুপ হয়ে গেছে। তারপর থেকে একটা কথাও বলেনি সখিনা, একটা প্রশ্নের জবাব দেয়নি সে। তাই আজ সকালে গনু মোল্লার কাছে নিয়ে এসেছে ওকে।
যদি ভূতটাকে কোনো মতে তাড়ানো যায়, নইলে মেয়েটাকে বাঁচিয়ে রাখা সম্ভব না। ব্যাপারীর ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনল মন্তু। গনু মোল্লার ঘরের দিকে তাকিয়ে দেখল একটা সাদা কাপড়কে সর্ষে তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে তার মধ্যে আগুন ধরিয়ে সেই কাপড়টাকে সখিনার নাকের ওপরে গনু মোল্লা ধরেছে আর চিৎকার করে বলছে, কোন হান থাইক্কা এসো, শিগগির কইরা ক, নইলে কিন্তু সারমু না আমি, ক শিগগির। সখিনা নীরব। তার ঘাড়ের ওপর চেপে থাকা ভূতটা কোনো কথাই বলছে না। মন্তু আর দাঁড়ালো না সেখানে। ঘরের পেছন থেকে একটা নিমের ডাল ভেঙে নিয়ে দাঁতন করতে করতে পুকুর ঘাটে চলে গেল সে। পুকুর পাড়ের পেয়ারা গাছের নিচে লাউ গাছগুলোর জন্য একটা মাচা বাঁধছে হালিমা। এখন দেখলে কে বলবে যে এই মেয়েটা এই গতকাল রাতে এই পেয়ারা গাছটার ডালে গলায় কাপড় বেঁধে আত্মহত্যা করতে গিয়েছিল। ওর দিকে চোখ পড়তে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে তারপর আবার মাচা বাঁধতে লাগলো হালিমা। নৌকাটা ঘাটে বেঁধে রেখে এক গাদা কাদা ডিঙ্গিয়ে পাড়ে উঠে আসে ওরা, মন্তু আর করিম শেখ। হাটের এক কোণে মনোয়ার হাজির চায়ের দোকানে বসে গরম 2 কাপ চা খায়। হাটের নাম শান্তির হাট, কিন্তু সারা দিন অশান্তিই লেগে থাকে এখানে। দূর দূর বহুদূর গ্রাম থেকে লোক আসে সওদা করতে। খুচরো জিনিসপত্রের চেয়ে পাইকারি জিনিসপত্রের বিক্রি অনেক বেশি। এখান থেকে মালপত্র কিনে নিয়ে গ্রামে গ্রামে আর ছোট ছোট হাট বাজারের দোকানিরা দোকান চালায়। মাঝে মাঝে 2-একটা সার্কাস পার্টিও আসে এখানে। তখন সমস্ত পরগনায় সারা পড়ে যায়। দলে দলে ছেলে বুড়ো মেয়ে এসে জড়ো হয় এখানে। দোকানিদের তখন খুশির অন্ত থাকে না, জোর বিক্রি চলে। নদীর পাড়ের ভরাট জায়গাটায় কয়েকটা দোচালা ঘর তুলে নিয়ে সেখানে হোটেল খোলে কেউ। ভিড় লেগেই থাকে। মনোয়ার হাজির সঙ্গে করিম শেখের অনেক দিনের খাতির। এ হাটে এলে একমাত্র হাজির দোকানেই চা খায় করিম। হাজিও বাইরে কোথাও যেতে হলে করিম শেখের নাও ছাড়া অন্য কারো নৌকায় যায় না। চায়ের পয়সা দিতে এলে হাজি এক মুখ হেসে শুধালো, কি মিয়া, খবর খুব ভালো তো? করিম শেখ বিরক্তির সঙ্গে বলল, আর খবর, হাঁপানি হইয়া মরতাছি। আহা, ওইটা আবার কন থেক্কা হইল? হাজির কণ্ঠে আন্তরিকতার সুর। তা মিয়া, হাঁপানি নিয়া না বাইর হইলেই পারতা। কি আর করুম ভাই, পেট তো চলে না। করিম শেখ আস্তে করে বলল, পেট তো ঠান্ডা গরম কিছু মানে না। মন্তুকে নিয়ে বাইরে বেরিয়ে আসে করিম। কিছুক্ষণ হাটের মধ্যে ঘোরাফেরা করে ওরা, তারপর আবার নৌকায়। যাত্রী নিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের। করিম শেখ হাল ধরে বসে থাকে, মন্তু দাঁড় বায়। আকাশটা অন্ধকার। সেই অন্ধকারে লুকিয়ে রয়েছে দুপাশের গ্রামগুলো। মাঝে মাঝে 2-একটা কিংবা হঠাৎ কোথাও একসার বাতি দুলতে দুলতে এগিয়ে যেতে দেখলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় হাট থেকে ফিরছে ওরা হাটুরের দল। মাঝে মাঝে 2-একটা শিয়াল আর অনেকগুলো কুকুরের দল বাঁধা ডাক শোনা যায়, আর উজান নদীর একটা কলকল শব্দ। হঠাৎ গলা ছেড়ে গান ধরে মন্তু। গানের সুর বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়। করিম শেখ হুকোটা এগিয়ে দেয় ওর দিকে, নাও মিয়া, তামাক খাও। হাত বাড়িয়ে হুকোটা নেয় মন্তু। গুরুক গুরুক টান মারে হুকোতে। তারপর আবার গান ধরে। গান শুনে করিম শেখের মনটা হঠাৎ উদাস হয়ে যায়। ও বলে, এইবার একটা বিয়া শাদি কর্ম ঠিক করছি, একা একা আর ভালো লাগে না। মন্তু গান থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। অন্ধকারে ওর মুখখানা ভালো করে দেখতে পায় না সে। করিম শেখ আবার বলে, কি মিয়া, কিছু কও না যে? মন্তু বলে, বিয়া করবা সে তো ভালো কথা। করিম শেখ বলে, করবার তো ইচ্ছা হয়, করি কারে? ভালো দীক্ষা একটা মাইয়া দেখায় দাও না। মন্তু হাসে, বলে, ভালো মাইয়া পাইলে কি আর নিজে এতদিন অবিয়াত থাই মিয়া? বলে আবার গান ধরে সে।
বাড়ি ফিরে এসে মন্টু দেখল বুড়ো মকবুলের ঘরের সামনে একটা ছোটোখাটো জটলা বসেছে। বাড়ির সবার সঙ্গে কি যেন পরামর্শ করছে মকবুল। বাড়ির সবার চেয়ে বয়সে বড় সে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে সকলকে জিজ্ঞেস না করে কিছু করে না বুড়ো। অন্য সবার বেলায়ও তাই। মকবুলকে জিজ্ঞেস না করে বাড়ির কেউ কোনোদিন কোনো কাজ কারবার করে না। সুরতালির সঙ্গে হয়তো রশিদের মনোমালিন্য আছে। আবুলকে হয়তো মকবুল দু চোখে দেখতে পারে না। গনু মোল্লাকে হয়তো দিনের মধ্যে 50 বার অভিশাপ দেয় ফকিরের মা। কিন্তু বাড়ির মান সম্মান জড়িয়ে আছে এমন কোনো কাজের বেলায় কারো সঙ্গে কোনো বিরোধ নেই। তখন সবাই একসঙ্গে বসে পরামর্শ করবে ওরা। মন্তুকে আসতে দেখে ওর দিকে একখানা পিড়ি বাড়িয়ে দিল সালেহা। বহ মন্তু মিয়া বহ। আলোচনার ধারাটা মুহূর্তে বুঝে নিল মন্তু। বুড়ো মকবুলের মেয়ে হিরণের বিয়ের প্রস্তাব এসেছে টুনিদের বাবার বাড়ির গ্রাম থেকে। আজ সন্ধ্যায় টুনিকে নিয়ে যাবার জন্যে ওর বাবার বাড়ি থেকে লোক এসেছিল। সেই দিয়ে গেছে প্রস্তাবটা। জুলু শেখের বেটা কদম শেখ। হাল গরু জমি সব আছে ওদের। খাস গেরস্ত ঘরের ছেলে। বিয়ে একটা অবশ্য করেছিল একবার, মাস 3 হলো বউ মারা গেছে। আমেনা বলছে, অত চিন্তা কইরা কি হইব, পাকা কথা দিয়া দেন। গনু মোল্লা বলল, সব খোদার ইচ্ছা। মাইয়ার কপালে যদি সুখ থাকে তাইলে যেইখানে বিয়া দিবে সেইখানেই সুখে থাকবো, বড় বেশি বাস বিচার কইর না। মকবুল সঙ্গে সঙ্গে সায় দিল, হ্যাঁ তা তো ঠিক কথা। হিরণের বিয়ের কথা নিয়ে আলাপ হচ্ছিল। মাঝখানে রশিদের বউ সালেহা বলে উঠল, আমাগো মন্তু মিয়ারেও এইবারে একটা বিয়া করাইয়া দেন। এক কোণে নীরবে বসেছিল মন্তু। ওর দিকে তাকিয়ে সকলে সালেহার কথায় একসঙ্গে সাড়া দিয়ে উঠল। বুড়ো মকবুল গম্ভীর গলায় বলল, ঠিক কথা কইস সালেহা, ওর লাইগা একটা মাইয়া দেহন লাগে। আমেনা বলল, ওর তো বাপ মা কেউ নাই, আপনারা আছেন, দীক্ষা শুনা করাইয়া দেন বিয়াটা। সঙ্গে সঙ্গে 2-4 জন মেয়ে নিয়েও আলাপ করলো ওরা। ফাতেমার এক খালাতো বোন আছে, রসুন তার নাম। রসুনের মতো সাদা হলুদে মেশানো গায়ের রং, সুঠাম দেহ, টানা টানা চোখ। বয়স 13-14 হবে। আবুল বলল ওর মামার এক মেয়ে আছে, দেখতে যেন হুড়পড়ি, তাই মামা আদর করে পরি বলে ডাকে। শুধু স্বভাবটা যেন একটু কেমন কেমন, তাও তেমন কিছু নয়, খায় একটু বেশি আর ঘুমোয়। মকবুল পরক্ষণে বলল, ও মাইয়া ঘরে আইনা কাজ নাই মিয়া। আমেনা বলল, অত দূরে দূরে যাইতাছো কেন, নিজ গ্যারামে দেহ না, আমাগো আম্বিয়া কি খারাপ মাইয়া নাহি, ও হইলেও খুব ভালো হয়, দিন রাত গতর খাটাবার পারে, মন তুমি আরে সুখে রাখবো। আম্বিয়ার প্রশ্নে কারো কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া গেল না। ও মেয়ে গতর খাটাতে পারে এ কথা সত্যি, কিন্তু ঘরের বউ করে আনার মতো মেয়ে নয়। মকবুল বলল, ওগো বংশে হাঁপানি রোগ আছে, শেষে হাঁপানি হইয়া মন্তুও মরব। মন্তু কিন্তু একটা কথাও বলল না। সে চুপ করে বসে রইল এক কোণে। আলোচনা অসমাপ্ত রেখে সেই দিনের মতো উঠে গেল সবাই। একটু পরে যে যার ঘরে চলে গেল ওরা। পিদিম জ্বালিয়ে ঘরে ঢুকে অবাক হলো মন্তু। মাচাঙের ওপর এক রাশ শাপলার ফুল ঝুলছে। বকের মতো সাদা ধপধপে পাতার মাঝখানে হলুদ রঙের কুড়ি। ডাটাসহ ফুলগুলো মাচাং থেকে নামিয়ে নিল মন্তু। আজ সন্ধ্যায় বাপের বাড়ি চলে গেছে টুনি। যাবার আগে এগুলো রেখে গেছে ওর ঘরে। একটু করে ম্লান হাসি জেগে উঠল মন্তুর ঠোঁটের কোণে। ফুলগুলো আবার মাচাঙের ওপর তুলে রেখে বিছানাটা নামিয়ে নিল মন্তু। কিছুদিন ধরে বেশ শীত পড়তে শুরু করেছে। দিনের বেলা ঈষৎ গরম, শেষ রাতে প্রচণ্ড শীতে হাড় কাঁপুনি শুরু হয়। কাঁথার নিচেও দেহটা ঠক ঠক করে কাঁপতে থাকে। এ সময় বাড়ির সবাই মাটির ভারে ভুসির আগুন জ্বেলে মাথার কাছে রাখে। মাঝে মাঝে বাঁশের কঞ্চি দিয়ে আগুনটা উস্কে দেয়। আজকাল ভোর হবার অনেক আগে ঘুম থেকে উঠে যায় মন্তু। 2.25 টাকা দিয়ে
কেনা খদ্দরের চাদরটা গায়ে মাথায় মুড়িয়ে নিয়ে হি হি করে কাঁপতে কাঁপতে মাঝি বাড়ির দিকে ছুটে সে। কদিন হলো করিম শেখ হাঁপানিতে পড়েছে। সারাদিন খুক খুক করে কাশে আর লম্বা লম্বা শ্বাস নেয়। মন্টু বলে, একটা কবিরাজ দেখাও মিয়া। করিম বলে, কিচ্ছু হয় না মিয়া, অনেক দেখাইছি। আম্বিয়া বলে, হাটে গঞ্জে যাও, ভালো দীক্ষা ডাক্তার দেখাইতে পারো না? করিম শেখ চুপ করে থাকে, কিচ্ছু বলে না। আজ সকালে মাঝি বাড়ির দিকে সবে রওনা দিয়েছে মন্তু। দাওয়া থেকে মকবুল ডেকে বলল, রাইতের বেলা একটু সকাল কইরা ফিরো মন্তু মিয়া, হিরণের বিয়ার ফর্দ হইব আইজ। বাড়ির সকলকে আজ একটু সকাল সকাল ঘরে ফিরে আসতে বলে দিয়েছে বুড়ো মকবুল। বিদেশ থেকে মেহমানরা আসবে, ওদের খাতির যত্ন করতে হবে, আদর আপ্যায়ন করে খাওয়াতে হবে ওদের, নইলে বাড়ির বদনাম করবে ওরা। মন্তুর উপরে আরও একটা ভার দিয়েছে মকবুল, নাও নিয়ে গিয়ে টুনিকে বাপের বাড়ি হতে নিয়ে আসতে হবে। 2-1 দিনের মধ্যে নবীনগরে যাবে মন্তু। করিম শেখের শরীরটা একটু ভালো হয়ে উঠলেই নৌকা নিয়ে বেরিয়ে পড়বে সে। পথের দুপাশের ক্ষেতগুলোতে কলাই, মুগ, মটর আর সর্ষে লাগানো হয়েছে। সারা রাতের কুয়াশায় এই সকালে সতেজ হয়ে উঠেছে ওরা। রোদ পড়ে শিশির ফোঁটাগুলো চিকচিক করছে ওদের গায়ে। মাঝি বাড়ির দেউরির সামনে আম্বিয়ার সঙ্গে দেখা হয়ে গেল মন্তুর। পুকুর থেকে এই মাত্র গোসল করে ফিরছে সে। ঘন কালো চুলগুলো থেকে গড়িয়ে এখনো পানি ঝরছে। হাতের ভেজা শাড়িটার পানি নিংড়াতে নিংড়াতে আম্বিয়া বলল, মন্তু ভাই, হুট কইরা চইলা যাইও না, পিঠা বানাইছি, খাইয়া যাইও। মন্তু বলল, এই সকালবেলা গোসল করছো, তোমার শীত লাগে না? আম্বিয়া একটু হাসল, শুধু কিছু বলল না। সারা রাত মিয়া বাড়িতে ধান ভেনেছে সে। এই শীতের রাতেও ধান ভানতে গিয়ে সারা দেহে ঘাম নেমেছে ওর। পুরো গায়ের কাপড়ে ঘামের বিশ্রী গন্ধ। তাই সকাল সকাল গোসল দিয়ে নিয়েছে আম্বিয়া। খেয়ে দিয়ে একটু পরে ঘুম দেবে, উঠবে সেই অপরাহ্নে। তারপর আবার মিয়া বাড়ি চলে যাবে আম্বিয়া, ধান ভানবে সারা রাত। মন্তুকে একটা পিঁড়িতে বসতে দিয়ে ওর সামনে এক বাসন পিঠা এগিয়ে দিল আম্বিয়া। কাঁথার ভেতর থেকে মুখ বের করে করিম শেখ বলল, খাও মিয়া খাও, বলে আবার কাশতে শুরু করলো সে। আম্বিয়া তখন পাশের ঘরে গিয়ে একটা ছেঁড়া কাপড় দিয়ে মাথার চুল ঝাড়ছে। মাঝে মাঝে বুড়ো নন্তু শেখের সঙ্গে কি যেন কথা বলছে সে। বেড়ার খুপড়ি দিয়ে চোরা চাউনি মেলে ওকে দেখতে লাগলো মন্তু। 8-60 দেহের খাজে খাজে দুরন্ত যৌবন। 8 হাতি শাড়ির বাঁধন ভেঙে ফেটে পড়তে চায়। আজ আম্বিয়াকে বড় ভালো লাগছে মন্তুর। চোখের পলক জোড়া ঈষৎ কেঁপে উঠল। হ্যাঁ, আম্বিয়াকে বিয়ে করবে সে। হোক হাঁপানি, সে পরে দেখা যাবে। বুড়ো মকবুলকে আজকেই ওর মনের কথাটা জানিয়ে দেবে মন্তু। সহসা একটা সিদ্ধান্ত করে বসল সে। করিম শেখ লম্বা শ্বাস নিয়ে বলল, কি মিয়া, হাত তুইলা বৈশা রইছ যে? মন্তু তাড়াতাড়ি একটা পিঠা মুখে পুরে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো খাইতাছি। কিছুক্ষণের মধ্যে পুরো বাসনটা শূন্য করে দিল মন্তু। কাঁথাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে করিম শেখ কাপা গলায় বলল, আমার বুঝি দিনকাল শেষ হইয়া এলো মিয়া, আর বাসুম না। আহা, অমন কথা কয় না মিয়া, অমন কথা কয় না। পরক্ষণে ওকে বাধা দিয়ে মন্তু বলল, মরণের কথা চিন্তা করতে হয় না, আয়ু কইমা যায়। করিম শেখ তবু বিড়বিড় করে আসন্ন মৃত্যুর আশঙ্কায় শোক প্রকাশ করতে লাগলো। রাতে এলো ওরা, বরের মামা, চাচা, আরও 2-3 জন লোক। হিরণের বিয়ের ফর্দ হবে আজ। মকবুলের বাইরের ঘরটাতে ফরাশ পেতে বসানো হলো ওদের। গনু মোল্লা বসলেন সবার মাঝখানে। আবুল, রশিদ আর সুরত আলী ওরাও বসল সেখানে। বুড়ো মকবুল প্রথম আসতে রাজি হয়নি। বলেছিল, তোমরা সবাই আসো, ভালো মন্দ যা বুঝো আলাপ করো গিয়া, আমারে ওর মধ্যে টাইনো না।
রশিদ বলল, কি কথা, আপনার মাইয়া, আপনি না থাকলে চলবো কেমন কইরা? ঘরের ভেতর থেকে বরের চাচা হাঁক ছাড়ল, কই বেয়াই কই, তেনারে দেহি না কেন? অবশেষে ঘরে এসে এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল মকবুল। প্রথমে মেহমানের ভাত খাওয়ানো হবে, তারপর ফর্দ হবে বিয়ের। মন্তু এতক্ষণ সুযোগ খুঁজছিল কখন বুড়ো মকবুলকে কিছুক্ষণের জন্য একা পাওয়া যায়, তাহলে নিজের বিয়ের কথা ওকে বলবে সে। এই শীতে, হ্যাঁ এই শীতেই বিয়ে করে ঘরে বউ আনতে চায় মন্তু। কিন্তু মকবুলকে একা পাওয়া গেল না। সারা বাড়িতে আজ ভিড়, রান্নাঘরে ভিড়টা সবচেয়ে বেশি। বাড়ির মেয়ে পুরুষ বাচ্চা কাচ্চা সবাই গিয়ে জুটেছে সেখানে, সারাক্ষণ বকবক করছে। কার কথা কে শুনছে কিছু বোঝা যায় না। হাঁড়ি পাতিলগুলো এক পাশে টেনে নিয়ে বাসন বাসন ভাত বাড়ছে আমেনা। হঠাৎ মন্তুকে সামনে পেয়ে আমেনা জিজ্ঞেস করল, মানুষ কয়জন? মন্তু বলল, 8 জন। 8 জন? আমেনার মাথায় রীতিমতো বাজ পড়ল। 8 জনের কি ভাত রাঁধছি নাকি আমি? আমি তো রাঁধছি 60 জনের। তোমার ভাইয়ে আমারে 60 জনের কথা কইছিল। বড় ঘর থেকে রান্নাঘরের দিকে আসছিল মকবুল, কথাটা কানে গেল ওর। পরক্ষণে ভিতরে এসে রাগে ফেটে পড়ল সে। আমি কি জানতাম 8 জন আইব ওরা? বারবার কইরা কইয়া দিছি 4 জনের বেশি আইসেন না আপনারা। ওরা তখন মাইনা নিছে, আর এখন? বলে ঠোঁট জোড়া বিকৃত করে একটা বিশ্রী মুখভঙ্গি করল মকবুল। হালার ভাত জানেই জন্মে দেখে নাই হালারা। হইছে হইছে, আপনি আর চিল্লাইন না, থামেন। মেজ বউ ফাতেমা চাপা গলায় বলল, যান, যা আছে তা দিয়ে একবার খাওয়ান, আমরা না হয় পরে খামু। ফাতেমার কথায় শান্ত হয়ে চলে যাচ্ছিল মকবুল। মন্তুর দিকে চোখ পড়তে বলল, তাইলে মন্তু মিয়া, তুমি কাইল পরশু একদিন নবীনগর যাও কেমন? মন্তু সংক্ষেপে ঘাড় নাড়ল। নিজের কথাটা বলতে গিয়েও বলতে পারল না সে। সহসা তার মনে একটা নতুন চিন্তা এলো। টুনি ফিরে এলে ওকে দিয়ে কথাটা মকবুলকে বলাবে মন্তু। খাওয়া দাওয়া শেষে ফর্দ করতে বসলো সবাই। প্রথমে উঠল দেনা পাওনার প্রশ্নটা। পরের চাচা ইদন শেখ বলল, অলংকারপত্র বেশি দিবার পারমু না মিয়া। হাতের 2 জোড়া চুড়ি আর কানের 2টা ঝুমকা। গলার আর কোমরেরটা দিব কে? সুরব আলী সঙ্গে সঙ্গে বলল, ওইগুলাও দিতে হইব আপনা গড়ে। পায়েরটারে বাদ দিয়া দিলা কেন? আবুল জোরের সঙ্গে বলল, পায়ের 1 জোড়া মলও দেওয়ান লাগবো। বুড়ো মকবুল নড়ে চড়ে বসল। সুরত আর আবুলের দিকে পরম নির্ভরতার সঙ্গে তাকালো সে। বরের মামা আরব পাটারি মৃদু হেসে বলল, এই বাজারে এতগুলান জিনিস দিতে গেলে কি কম টাকার দরকার মিয়া? আরও একটু কম সম কইরা ধরেন। আচ্ছা, পায়েরটা না হয় নাই দিলেন। মাঝখানে পড়ে মধ্যস্থতা করে দিল রশিদ, বাকিগুলান তো দিবেন। হ্যাঁ তাই সই, সুরতালি বলল। সোনার জিনিস তো আর দিবার লাগছেন না, রূপার জিনিস দিবেন, তা মন কষাকষির কি দরকার? মকবুল কিছুই বলল না, এক পাশে বসে রইল চুপ করে। গনু মোল্লাও নীরব, শুধু তসবি পড়ছেন ঢুলে ঢুলে। গহনার কথা শেষ হলে পরে মোহরানার কথা উঠল। ইদন শেখ বলল, সব ব্যাপারে আপনা গোড্ডা মাইনা নিছি, এই ব্যাপারে কিন্তু আমাগোড্ডা মাইনতে হইব। আহা কয়েন না শুনি। রশিদ ঘাড় ঝাঁকালো। ইদন বলল, মোহরানাটা 5 টাকাই ধরেন। 5 টাকা? 5 টাকা? কোন কি? রীতিমতো খেপে উঠল সুরত। মাইয়া কি মাগনা পাইছেন নাহি? মাইয়ার কি কোনো দাম নাই? আহ, দাম আছে বললেই তো 5 টাকা কইবার লাগছি, নাইলে কি আর 3 টাকার উপরে উঠতাম? আরব পাটারির কণ্ঠস্বরে বিরক্তি ঝরে পড়ল। কণ্ঠস্বরে বিকৃতি এনে সে বলল, সকল দিক দিয়াই বাড়াবাড়ি করবার লাগছেন আপনারা। আচ্ছা যান, আরও 8 আনা বাড়াইয়া দিলাম, মোট 5.5 টাকা। না বিয়াই, তা হয় না, ওইব না।
এতক্ষণে কথা বলল বুড়ো মকবুল। এত কম মোহরানায় মাইয়ারে বিয়া দিবার পারমু না বলে হঠাৎ কেঁদে উঠল সে। মাইয়া আমার কইলজার টুকরা বেয়াই, কত কষ্ট কইরা মানুষ করছি। দু হাতে চোখের পানি মুছল বুড়ো মকবুল। 20 টেয়া যদি মোহরানা দেন তাইলে মাইয়া বিয়া দিমু। মকবুলের চোখের পানি দেখে অপ্রতিভ হয়ে গেল সবাই। মাঝরাত পর্যন্ত অনেক তর্ক বিতর্কের পর 11:15 টাকায় মিটমাট হলো সব। বিয়ের দিন তারিখ ঠিক করে মেহমানরা বিদায় হয়ে গেল। মনে মনে খুশি হলো মকবুল। 11:15 টাকা মোহরানায় এর আগে এ বাড়ির কোনো মেয়ের বিয়ে হয়নি। নবীনগরের ছোট খালে এসে নাওয়ের নোঙর ফেলল মন্তু। খাল পাড়ে উঠে দাঁড়ালে টুনিদের বাড়ির লম্বা নারকেল আর তাল গাছগুলো দেখা যায়। আর সেই তাল নারকেলের বনের ফাঁকে ওদের দেউরি ঘরটাও চোখে পড়ে এখান থেকে। নৌকা থেকে নামবার আগে মুখ হাতটা ভালো করে ধুয়ে নিল মন্তু। পুরনো লুঙ্গিটা পাল্টে নিয়ে নতুন লুঙ্গিটা পরল। ফতুয়াটা খুলে জামাটা গায়ে দিল সে। তারপর খদ্দরের চাদরটা কাঁধে নিল। পুরনো ছাতাটা বগলে নিয়ে ধীরে ধীরে নৌকা থেকে নেমে এলো মন্তু। কিছু দূর এসে পকেট থেকে টুপিটা বের করল। আসার সময় বুড়ো মকবুল বারবার করে বলে দিয়েছে, কুটুম বাড়িতে গিয়ে যেন মন্তু এমন কিছু না করে যার ফলে বাড়ির বদনাম হতে পারে। টুপিটা মাথায় পরে নিয়ে চারপাশে দেখতে দেখতে এগিয়ে চলল মন্তু। পথঘাট জানা আছে ওর। এর আগে মকবুলের বিয়ের সময় একবার এসেছিল সে। দিন তিনেক হয়ে গিয়েছে এখানে। রাস্তায় 2-4 জন অপরিচিত লোক ঈষৎ বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছিল ওকে। তখন সন্ধ্যা নেমে এসেছে। ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে যাচ্ছে এই গ্রাম থেকে ও গ্রামে। একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে। এদিকে লোকেরা এর মধ্যে খেজুর গাছ কেটে রস নামাতে শুরু করে দিয়েছে। পথে আসতে 3-4 জন গাছনির সঙ্গে দেখা হয়ে গেল মন্তুর। ধারালো বাটাল দিয়ে গাছ কাটছে ওরা। তারপর মাটির কলসি ঝুলিয়ে দিয়ে নেমে আসছে গাছ থেকে। টুনিদের বাড়ির সামনে এসে যার সঙ্গে মন্তুর প্রথম দেখা হলো সে টুনির চাচা মোতালেব শিকদার। সন্ধেবেলা গরু বাছুরগুলোকে ঠেঙ্গিয়ে গোয়াল ঘরের দিকে নিয়ে যাচ্ছিল সে। মন্তুকে আসতে দেখে হাঁ করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মন্তু মিয়া না? কি মনে কইরা? মন্তু এগিয়ে এসে পা ধরে সালাম করল ওর। তারপর বলল, ভাইজান পাঠাইছে টুনি ভাবিরা নিবার লাইগা। অ মুখখানা ঈষৎ ফাঁক করে গরুগুলোকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে আবার গোয়াল ঘরের দিকে চলে গেল মোতালেব শিকদার। একটু পরে আবার ফিরে এলো সে। বলল, আয়েন, ভেতরে আয়েন। টুপিটা ঠিক আছে কিনা একবার দেখে নিল মন্তু। তারপর শিকদারের পিছু পিছু ভেতর বাড়িতে এগিয়ে চলল সে। দেউরির পাশে একখানা বাঁশের বেড়া দিয়ে বাইরের লোকদের কাছ থেকে ভেতর বাড়ির পর্দা রক্ষা করা হয়েছে। তারই পাশে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে এসে দাঁড়িয়েছে। মুখের মধ্যে আঙ্গুল পুরে দিয়ে অবাক চোখে দেখছে ওরা। ভেতর বাড়ির উঠোনে এসে দাঁড়াতে মন্তু দেখল ঘরের দাওয়ায় একটা বাঁশের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে টুনি। সারা মুখে ওর হাসি যেন উছড়ে পড়ছে। নীরবে ওর দিকে তাকিয়ে রয়েছে সে। মন্তুকে টুনিদের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল শিকদার। রসুই ঘর থেকে টুনির মা বেরিয়ে এলো বাইরে। মন্তু সালাম করল তাকে। মা বলল, কই রে টুনি, মিয়ার একখানা জলচৌকি আইনা দে, বউক। চৌকি এনে দিলে দাওয়ায় বসল মন্তু। টুনির মা সবার কুশল জানতে চাইল। টুনি কিন্তু কিছুই জিজ্ঞেস করল না, শুধু মুখ টিপে বারবার হাসতে লাগলো সে। টুনির মা বলল, টুনি তো কদিন ধইরা জাউনের লাগি উথাল পাথাল লাগাইছে। ও যাইব, যাবো না আমি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালো টুনি। মা বলল, দাঁড়ায়া থাইকো না, মিয়ার ওজুর পানি দাও। মন্তুর জন্যে হাত মুখ ধোয়ার পানি আনতে চলে গেল টুনি। মাও গেল একটু পরে। বলল, তরকারিটা নামাইয়া আই। চারপাশটা তাকিয়ে দেখছিল মন্তু।
এই কবছরে বেশ পরিবর্তন হয়েছে বাড়িটার। উঠানের কোণে পাশাপাশি দুটো জাম গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। রান্নাঘরের এক পাশটা নুয়ে পড়েছে এখন, আগে অমনটি ছিল না। আগে গোয়াল ঘরটা পুকুরের পূব পাশে ছিল, এখন সেটা উত্তর পাশে সরিয়ে আনা হয়েছে। টুনি এসে এক ঘটি পানি রাখলো ওর সামনে, আর এক জোড়া খড়ম। বলল, হাত মুখ ধুইয়া নাও। মন্তু মুখ হাত ধুয়ে নিলে ওর দিকে একটা গামছা বাড়িয়ে দিয়ে টুনি বলল, চলো ভিতরে চলো, বাইরে শীত পড়তাছে। মন্তু কোনো কথা বলল না, শান্ত শিশুর মতো ওকে অনুসরণ করে ভেতরে চলে গেল সে। পাশাপাশি দুটো ঘর, মাঝখানে একটা দরজা। ও পাশেরটাতে মা বাবা থাকে আর টুনির ছোট ছোট দুই ভাই বোন। এ পাশের ঘরটা দেখিয়ে টুনি মৃদু হেসে বলল, এইটা আমার ঘর। ওর ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা তাকিয়ে দেখল মন্তু। ছোট ঘর মালপত্রে ভরা, কয়েকটা বড় বড় মাটির ঘটি এক কোণে রাখা, তার পাশে 3-4টে বেতের ঝুড়ি, ঝুড়ি ভর্তি লাল আলু রাখা আছে। দক্ষিণ কোণে একটা কাঠের চৌকি, চৌকির ওপরে একটা কাঁথা বিছানো, একটা তেল চিটচিটে বালিশ। চৌকির নিচে দুটো ছোট ছোট টিনের প্যাটরা। পশ্চিমের বেড়ার সঙ্গে একটা কাঠের তাক বসানো হয়েছে, তাকের ওপরে রাখা আছে কয়েকটা ছোট ছোট মাটির ভাঁড় আর একটা মুড়ির টিন। চারপাশে বেড়ার সঙ্গে একটা ভাঙা আয়না ঝোলানো। উত্তর কোণে একটা দড়ির সঙ্গে ঝুলছে টুনির 2খানা শাড়ি, ব্লাউজ আর একটা ময়লা কাঁথা। তাছাড়া ঘরের ঠিক মাঝখানে চিলে কাঠের সঙ্গে কতগুলো ছিকে, ছিকের মধ্যে কয়েকটা হাঁড়ি পাতিল রাখা। মন্তু মুহূর্তে চোখ বুলিয়ে নিল পুরো ঘরটার ওপর। টুনি চৌকিটা দেখিয়ে বলল, এইখানে বউ। মন্তু বসল। কিছুক্ষণ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে টুনি বলল, অমন শুকায়া গেছো কেন? মন্তু পরক্ষণে বলল, কই না, শুকাই নাই তো। টুনি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেল। মন্তুর মনে হলো, এ কমাসে টুনি অনেক পাল্টে গেছে। ওর দেহ পা আগের থেকে অনেক বড় হয়ে গেছে, আর গায়ের রঙে একটা চিকচিকে আভা জেগে উঠেছে। আগের থেকে অনেক সুন্দর হয়েছে টুনি। রাতে টুনির ঘরে ওর শোবার বন্দোবস্ত হলো। ময়লা কাঁথাটার ওপর ওর একখানা শাড়ি বিছিয়ে দিল, বালিশটাকে ঝেড়ে মুড়ে পরিষ্কার করে দিল। তারপর বলল, আর বইসা থাইক্য না, শুইয়া পড়ো। মন্তু বলল, বেহান রাইতে কিন্তু রওনা দিতে হইব। ওর কথা শেষ না হতে শব্দ করে হেসে দিল টুনি। বলল, ইস, কইলেই হইল। তারপর একটু কাল থেমে আবার বলল, সে কম কইরা হইলেও 3 দিন আমাকে বাড়ি বেড়ান লাগবো, তারপর যাওনের নাম। মন্তু বলল, পাগল হইস? তাইলে ভাইজানে মাইরা ফেলাইব আমারে। করিম শেখের নাও নিয়ে আইসি। আরও কি যেন বলতে যাচ্ছিল সে। টুনি বলল, যাই শুই গিয়া, কথা যাও এবার, কাল সকালে হইব। বলে উত্তরের অপেক্ষা না করেই চলে গেল সে। কুপিটা নিভিয়ে দিয়ে একটু পরে শুয়ে পড়ল মন্তু। করিম শেখের কথা মনে হতে আম্বিয়ার কথাও মনে পড়ছে তার। এখান থেকে ফিরে যাওয়ার পথে টুনিকে সব বলবে মন্তু। টুনি নিশ্চয়ই এ ব্যাপারে সাহায্য করবে ওকে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল মন্তু। ঘুম ভাঙল কখন সে ঠিক বলতে পারবে না। রাতের গভীর অন্ধকারে সে শুধু অনুভব করল একটা হাত তার চুলগুলো নিয়ে খেলছে। প্রথমে ভয় পেয়ে গেল মন্তু। গনু মোল্লার কাছ থেকে নেয়া তাবিজটা বাহুতে বাঁধা আছে কিনা দেখল। তারপর কে যেন চাপা স্বরে ওকে ডাকল, এই। সহসা কোনো সাড়া দিল না মন্তু। হঠাৎ করে হাতখানা শক্ত মুঠোর মধ্যে চেপে ধরল সে। নরম তুলতুলে একখানা হাত। একটা অস্পষ্ট কাতরোক্তি শোনা গেল, উহ, এই। পর মুহূর্তে হাতখানা ছেড়ে দিল মন্তু। টুনি, ইস, কথা কইও না, মাই হুনব। ওর মুখের ওপরে একখানা হাত রাখল টুনি।
তারপর মুখখানা আরও নামিয়ে এসে আস্তে করে বলল, চুপ, শব্দ কইরো না। শোনো, চুপচাপ উঠা আইও আমার সঙ্গে। কিছু বুঝে উঠতে পারল না মন্তু। টুনির মুখের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে বসল। বাইরে এসে দেখল টুনির হাতে একটা মাটির কলসি। শীতে দুজনে রীতিমতো কাঁপছিল। মন্তু প্রশ্ন করল, কি কি হইছে? টুনি ফিক করে হেসে দিয়ে বলল, কিছু হয় নাই, এদিকে আইও। ওর একখানা হাত ধরে অন্ধকারে টেনে নিয়ে চলল। 12 বাড়িতে এসে মন্তু আবার প্রশ্ন করল, কই চললা? টুনি শব্দ করে হাসল আবার। বলল, কলসি গলায় দিয়া দুইজনে পুকুরে ডুববা মরমু, চলো। তারপরেই মন্তুর দিকে ঘুরে দাঁড়িয়ে সহসা প্রশ্ন করল সে, আমার সঙ্গে মরতে পারবা না? কি উত্তর দেবে ভেবে পেল না মন্তু, কিন্তু তার উত্তরের অপেক্ষা না করে আবার হেসে উঠল টুনি। হাসির দমকে দেহটা বারবার দুলে উঠল তার। বলল, ঘাবড়াইও না মিয়া, তোমারে মারমু না, বলে আবার চলতে লাগলো। এতক্ষণ এত অবাক হয়ে গিয়েছিল মন্তু যে শীতের প্রকোপটা ঠিক বুঝে উঠতে পারেনি। বিস্ময়ের ঘোর কেটে যেতে না যেতে প্রচণ্ড শীতে দাঁতে দাঁত লেগে এলো ওর। একটা লম্বা খেজুর গাছের নিচে এসে দাঁড়ালো টুনি। কলসিটা মন্তুর হাতে দিয়ে বলল, এইটা রাখো হাতে। তারপর পরনের শাড়িটাকে লুঙ্গির মতো গুটিয়ে নিল সে। মন্তু কাপা গলায় শুধালো, কি করো? ওর প্রশ্নের কোনো জবাব দিল না টুনি। নির্বিকারভাবে খেজুর গাছটা বেয়ে উপরে উঠে গেল সে। মন্তুর মনে হলো ও স্বপ্ন দেখছে। একটু পরে এক হাতে রসের হাঁড়িটা নিয়ে অন্য হাতে গাছ বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো টুনি। কলসির মধ্যে রসটা ঢেলে হাঁড়িটা রেখে আসার জন্য আবার উপরে যাচ্ছিল টুনি। মন্তু বলল, আরে কি করো, গাছ এখন পিছল, পইরা যাইবা। পেছন ফিরে তাকিয়ে হাসল টুনি। বলল, ইস, কত উঠছি। পাশের ঝোপ থেকে দুটো শেয়াল ছুটে এসে কিছু দূর দাঁড়িয়ে মন্তুর দিকে হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ জোড়া অন্ধকারে জলজল করছে ওদের। মন্তু একটা ধমক দিতে ছুটে পালিয়ে গেল ওরা। টুনি নেমে এসে বলল, কারে ধমকাও? মন্তু আস্তে করে বলল, শিয়াল। আরও অনেকগুলো খেজুর গাছ থেকে রস নামিয়ে কলসি ভর্তি করল ওরা। শীতের কুয়াশার বৃষ্টি ঝরছে চারিদিকে। মাটি ভিজে গেছে, গাছের পাতাগুলোও ভেজা। আশেপাশে তাকাতে গিয়ে বেশি দূরে দেখা যায় না। কুয়াশার আবরণে ঢেকে গেছে চারদিক। হঠাৎ মন্তুর গায়ে হাত দিয়ে টুনি বলল, শীত লাগতাছে বুঝি? মন্তু কোনো জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তোমার লাগে না? টুনি বলল, ওহ, বলে মাথাটা দোলালো সে। মন্তু বলল, রস দিয়া করবা কি? টুনি বলল, সিন্নি রান্দুম। মন্তু কোনো কথা বলার আগেই টুনি আবার বলল, তোমার নাই চলো। মন্তু অবাক হলো, নাই গিয়া কি করবা? টুনি নির্লিপ্ত গলায় বলল, সিন্নি রান্দুম। মন্তু বলল, পাগল হইছ? টুনি ফিক করে হেসে দিয়ে বলল, হুঁ। মন্তুর মুখের দিকে তাকালো সে। কই, নাওয়ে যাইবা না? মন্তু কঠিন স্বরে বলল, না। ওর কণ্ঠস্বরে চমকে উঠল টুনি। ওর চোখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তে একটা অবাক কাণ্ড করে বসল সে। হাতের কলসিটা উপরে তুলে মাটিতে ছুঁড়ে মারল। মাটিতে পড়ে মাটির কলসি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রস গড়িয়ে পড়ল চারপাশে। কিছুক্ষণের জন্য দুজনে বোবা হয়ে গেল। কারো মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। মন্তু নীরবে তাকিয়ে রইল ভাঙা কলসির টুকরোগুলোর দিকে। টুনি মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিয়ে অন্ধকারে পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে রয়েছে। পুকুর পাড়ে লম্বা তাল গাছগুলোর মাথায় দুটো বাদুড় হঠাৎ পাখা ঝাপটিয়ে উঠল। টুনি আস্তে করে বলল, চলো, ঘরে যাই, চলো।
মন্তু কোনো কথা বলল না, নিঃশব্দে ওকে অনুসরণ করলো শুধু। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা 1000 বছর ধরে দ্বিতীয় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।